বলেছিলাম যে পরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটাতে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি অমাত্যম অনুমান থেকে, মানে আবর্তন বিবর্তন থেকে। আর যারা এই ভিডিওটা আগে দেখোনি, অমাত্যম অনুমানের যে আগে যে ভিডিওটা আমার গেছে, তারা প্লিজ সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো চলো আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের খুব উপকারে লাগবে। যেমন দেখো, 2017 এবং 2019-এ এই প্রশ্ন এসেছে, এবং 19-এর প্রশ্ন 21-এ রিপিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়া 17-তেও এই প্রশ্নটা এসেছিল। সেটা দেখো, অমাধ্যম অনুমান কি? অমাধ্যম অনুমান কি? উদাহরণ সহ অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা পার্থক্য করো। ঠিক আছে, অমাধ্যম অনুমান কি? উদাহরণ সহ অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো। 2017 এবং 2019 এই প্রশ্ন এসেছে। তাহলে আমাদের প্রথমে বলতে হবে অমাধ্যম অনুমান বলতে আমরা কি বুঝি, সেই উত্তরটা লিখতে হবে। অবশ্যই আমরা জানি যে অমাধ্যম অনুমান হচ্ছে অবরহ অনুমান। তাহলে আমরা কি বলবো? যে অবরহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, যা আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অমাধ্যম অনুমান বলে। অর্থাৎ যে অবরহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, যা আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অমাধ্যম অনুমান বলে। এরপরে আমাদেরকে পার্থক্য দেখাতে বলেছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের। মাধ্যম এবং অমাধ্যম অনুমানের যেটা মাধ্যম এবং অমাধ্যম অনুমানের যেটা সাদৃশ্য, সেটা হচ্ছে এরা তো দুজনেই অবরহ অনুমান। অর্থাৎ অবরহ অনুমানের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো তো
এদের দুজনের মধ্যেই থাকবে যে সিদ্ধান্ত অনিবার্যভাবে আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হবে, সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্যের থেকে বেশি ব্যাপক হবে না। এই যে নিয়মগুলো অবরহ অনুমানের, সেটা দুজনের ক্ষেত্রেই থাকবে, সেটা তাদের সাদৃশ্য। কিন্তু পার্থক্য কোথায় অমাধ্যম আর মাধ্যম অনুমানের? পার্থক্যটা হচ্ছে যে অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়, যেটা আগে তার সংজ্ঞাতেই বলা হয়েছে। তো যেহেতু প্রশ্ন এখানে করেছে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো, তাই আবার দ্বিতীয়বারও লিখতে হবে যে পার্থক্য, দুজনেই এরা অবরহ অনুমান, কিন্তু পার্থক্য এখানে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে, একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়, কিন্তু মাধ্যম অনুমানে একাধিক, একের বেশি একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। আর এটাই হলো দুজনের পার্থক্য। এবং উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিতে বলেছে, আমরা অবশ্যই উদাহরণ দিয়েই দেখাবো। উদাহরণ না চাইলেও উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলেই সঠিক নম্বরটাও পাওয়া যাবে। তাহলে অমাধ্যম অনুমানের সময় আমরা একটা উদাহরণ দেব, যেমন ধরো কোনো দেবতা নয় মানুষ, সুতরাং কোনো মানুষ নয় দেবতা। এটা হলো অমাধ্যম অনুমান, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হলো। কোনো দেবতা নয় মানুষ আশ্রয় বাক্য, একটি মাত্র আশ্রয় বাক্য, আর তার থেকে সিদ্ধান্ত এসেছে কোনো মানুষ নয় দেবতা। এবার মাধ্যম অনুমানের উদাহরণ দিয়ে দিই। সকল কবি হয় পাখি, কারণ আমরা অবরহ অনুমান করছি, মাধ্যমে করি আর অমাধ্যমে করি অবরহ অনুমান, আর তা কেবল আকারগত বৈধতা অবৈধতা নিয়ে ভাবে, বস্তুগত সত্যতা অর্থাৎ বাক্যটি বাস্তবে সত্য কিনা বচনটি, সেটা নিয়ে কিন্তু মাথা ঘামায় না। তাই জন্য আমি লিখেছি সকল কবি হয় পাখি। যাই হোক, সকল কবি হয় পাখি। পরের যে আশ্রয় বাক্য, অমিত হয় কবি, সুতরাং অমিত হয় পাখি। ঠিক আছে, এটা আমি একটা উদাহরণ দিলাম। এবারে দেখো একটা প্রশ্ন, সেটা খুব আসে যে এ বচনের সরল আবর্তন সম্ভব কিনা, এ বচনের সরল আবর্তন সম্ভব কিনা, আর সরল ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য দেখাও। আমরা যখন আবর্তনের ব্যাখ্যা দিই তখন আমরা বলি যে যখন অমাধ্যম অনুমানের ক্ষেত্রে, কোনো একটি অমাধ্যম অনুমানের ক্ষেত্রে তার উদ্দেশ্য আর বিধেয়র স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে, অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়ে গেল, আর আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়ে গেল, এবং তাদের গুণের
পরিবর্তন করা হয় না, এবং তৃতীয়ত যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়মগুলো অনুযায়ী যখন আমরা একটি অমাধ্যম আশ্রয় বাক্য থেকে ঠিক সমমান আরেকটি বচনে আমরা চলে যাই, তখন সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে আবর্তন। এখন প্রশ্ন হচ্ছে এ বচনের সরল আবর্তন সম্ভব কিনা। তাহলে আমরা কি বলবো, প্রথমে আমরা এ বচন লিখব। ধরো সকল, কমন যে উদাহরণটা নিচ্ছি, সকল মানুষ, দাঁড়াও একটু এদিক থেকে লিখি, সকল মানুষ হয় মরণশীল। এ বচন এটা একটা, ঠিক আছে। এবার এর থেকে এই এ বচনের সরল আবর্তন করা যাবে কিনা জিজ্ঞেস করা হয়েছে। সরল আবর্তনের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে সরল আবর্তনে পরিমাণেরও কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যেটা আশ্রয় বাক্য বা আবর্তনীয়, যেটা আশ্রয় বাক্য বা আবর্তনীয়, তার পরিমাণের পরিবর্তন যখন হয় না, সিদ্ধান্ত বা আবর্তিত বচনে, তখন তা সরল আবর্তন। তাহলে যেটা আশ্রয় বাক্য বা আবর্তনীয়, তার পরিমাণের পরিবর্তন যখন হয় না সিদ্ধান্ত বা আবর্তিত বচনে, তখন তা সরল আবর্তন। যখন আশ্রয় বাক্যের পরিমাণেরও, গুণের পরিবর্তন করা তো যাবেই না আবর্তনের নিয়ম অনুযায়ী, যখন পরিমাণেরও পরিবর্তন হয় না আশ্রয় বাক্যের থেকে সিদ্ধান্তে যেতে, অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, তখন তাকে বলা হয় সরল আবর্তন। কিন্তু সেটা এ বচনের ক্ষেত্রে সম্ভব হয় না। কেন হয় না? তাহলে এটা তোমরা আগেও লিখে নিতে পারো যে এটাকে আমরা সরল আবর্তন বলছি, এবং সেই কারণে আমরা দেখাতে পারি যে এ বচনের সরল আবর্তন হয় না। যেমন একটা উদাহরণ লিখে নিলাম, সকল মানুষ হয় মরণশীল। তাহলে আবর্তনের নিয়ম অনুসারে কি হবে, সকল মরণশীল প্রাণী হয় মানুষ। এটা হচ্ছে সরল আবর্তন। যদি এ বচনে সরল আবর্তন করি তাহলে এই প্যাটার্নটা পাবো, অর্থাৎ আশ্রয় বাক্য এ এবং সিদ্ধান্ত এ, আবর্তনীয় এ, আবার আবর্তিত এ। কিন্তু এটা অবৈধ হবে, এটা দোষে দুষ্ট হবে, কারণ এখানে প্রধান ও তৃতীয় নিয়মটি যেটা আবর্তনের সেটা পালন করা হচ্ছে না। কি পালন করা হচ্ছে না? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, আর এখানে সেটাই ঘটছে। মরণশীল এ বচনের বিধেয় আছে, মরণশীলতা গুণটাকে শুধু মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে, সুতরাং মরণশীল এখানে কি হয়ে গেছে, অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্তে মরণশীল হয়ে গেছে ব্যাপ্য, কারণ সকল মানুষ বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে মরণশীল পদটি আশ্রয় বাক্যে অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেল, তাহলে এখানে ব্যাপ্যতার যে নিয়ম সেটা লঙ্ঘন করা হলো। তাহলে এই উদাহরণটা দেওয়ার পর যেটা তোমরা লিখবে
সেটা আমি লিখছি। এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, কারণ তাহলে আশ্রয় বাক্যের বিধেয় অব্যাপ্য হলেও তা সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, কারণ তাহলে আশ্রয় বাক্যের বিধেয় অব্যাপ্য হলেও তা সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। ফলে কি হবে? ফলে আবর্তনের যে তৃতীয় নিয়ম তা লঙ্ঘন হবে বা ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন হবে, অর্থাৎ অবৈধ হবে, অমধ্যম অনুমানটি অবৈধ হবে। এইভাবে আমাদের বলে দিতে হবে যে আবর্তনের তৃতীয় নিয়ম যেটা তা লঙ্ঘন হবে বা ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন হবে, অর্থাৎ অবৈধ হয়ে যাবে অমধ্যম অনুমানটি। এই প্রসঙ্গে বলি যে এরকম প্রশ্ন আসে যে আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি কি ব্যাখ্যা করো, তখন এটাই লিখতে হবে যে আবর্তনের যে একটি প্রধান নিয়ম রয়েছে বা তার তৃতীয় নিয়মে যেটা রয়েছে যে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি তা সিদ্ধান্তে কখনো ব্যাপ্য হবে না, হলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যাপ্যতার নিয়মের লঙ্ঘন হয়, সেটাকেই বলা হচ্ছে ব্যাপ্যতার নিয়মের লঙ্ঘন। বলে এ বচনে যদি আমরা সরল আবর্তনের উদাহরণ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এবং এই কারণে এ বচনের সরল আবর্তন করা যায় না। তাহলে এ বচনের কি আবর্তন হয়, এটা যদি প্রশ্ন হয় যে তাহলে এ বচনের কি ধরনের আবর্তন হয়, তখন আমাদের বলতে হচ্ছে যে এ বচনের অসরল আবর্তন হয়, অর্থাৎ যেখানে পরিমাণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এ বচনের অসরল আবর্তন হয়, যেমন সকল মানুষ হয় মরণশীল। এটাকে সঠিকভাবে এর ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন না করে এটাকে যদি আমরা আবর্তন করি তাহলে এখানে আবর্তিত এ বচন থাকবে না, আবর্তিত বা সিদ্ধান্ত হয়ে যাবে আই বচন। এইভাবে যে কোনো মরণশীল প্রাণী হয় মানুষ। তাহলে যদি আমরা আই বচন করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই বচন যদি করে দেওয়া হয় তাহলে এই মরণশীল পদটা যেমন আশ্রয় বাক্যের বিধেয়তেও অব্যাপ্য ছিল, আবার আই বচন করে দেওয়ার জন্য কোনো মরণশীল প্রাণী হয়ে গেছে, সুতরাং এখানেও সেটা অব্যাপ্য রয়েছে। সুতরাং এখানে এ বচনের অসরল আবর্তন করে দিলে
ব্যাপ্যতার নিয়মের লঙ্ঘন হচ্ছে না, তাই এই বচনের সরল আবর্তন হয় না, অসরল আবর্তন হয়। তাহলে কোন বচনের অসরল আবর্তন হয় উদাহরণ দিয়ে বলো, বা কেন তার সরল আবর্তন হয় না, এই প্রশ্নটাকেও আমরা এভাবেই লিখব। এবার প্রশ্ন যেটা, যে তাহলে সরল ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে সরল আবর্তন ও আবর্তন, অসরল আবর্তন ও আবর্তন, কিন্তু সরল আবর্তনে আমরা দেখি যে সেখানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন হয় না, যেমন ই বচনের সরল আবর্তন হয়। কোন মানুষ নয় দেবতা, কোন দেবতা নয় মানুষ, এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে যে সরল আবর্তন হচ্ছে সেই আবর্তন যেখানে আবর্তনীয় বা আশ্রয় বাক্য তার থেকে যে সিদ্ধান্ত বা আবর্তিত বচন পেলাম সেখানে পরিমাণের কোনো পরিবর্তন হয় না, যেমন ই বচনের সরল আবর্তন সম্ভব। সব নিয়মগুলো সেখানে পালন করা হয়। যেমন দেখো, আশ্রয় বাক্য বা আবর্তনীয় উদ্দেশ্য হয়েছে সিদ্ধান্তের বিধেয়, আশ্রয় বাক্যের বিধেয় হয়েছে সিদ্ধান্তের উদ্দেশ্য, এবং এখানে দেখো উদ্দেশ্য বিধেয় বাক্যই ছিল, ই বচনে দুটোই বাক্য হয়, সিদ্ধান্তও ই বচন, তাই জন্য এরা এখানেও বাক্য আছে, ব্যাপ্যতার নিয়মের লঙ্ঘন হয়নি। এবং গুণের দিক থেকে দুজনেই ই বচন, সুতরাং গুণের দিক থেকে নমর্থক আশ্রয় বাক্য থেকে নমর্থক সিদ্ধান্ত আসা হয়েছে, এবং পরিমাণের দিক থেকেও এটা ই বচন সামান্য, আবার তার সিদ্ধান্ত ই বচন সামান্য। আর তাহলে এটা হলো সরল আবর্তন। আর অসরল আবর্তন হচ্ছে যেখানে পরিমাণের আশ্রয় বাক্যের বা আবর্তনীয়ের পরিমাণের পরিবর্তন হয়ে যাচ্ছে সিদ্ধান্ত বা আবর্তিত বচনের মধ্যে, আর সেটা হচ্ছে আমাদের এই বচনের অসরল আবর্তন। এবার দেখো, এই প্রশ্নটা 2008-এ এসছে, 12-তে এসছে, 16-তে এসছে, 19-এ এসছে। বিবর্তন কাকে বলে? বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়ম ব্যাখ্যা করো। আর কি আছে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলে? 2008, 2012, 2016, 2019 এই প্রশ্ন এসেছে। বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়ম ব্যাখ্যা করো বা দেখাও। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলে? বিবর্তন কাকে বলে কি বলবো? যে অমাধ্যম অনুমানে, কারণ এগুলো সবই অমাধ্যম অনুমানেরই সমস্ত পার্ট, তাহলে যে অমাধ্যম অনুমানে যে বচনটি দেওয়া হয়েছে তার গুণের পরিবর্তন না করে, যে অমাধ্যম অনুমানে যে অমাধ্যম, আমি যখন পড়াই তোমরা অনেক সময় খুব জোরে বা আস্তে ট্রেনের শব্দ পাও। আমার বাড়ি হচ্ছে একদম
রেল লাইনের পাশে আমাদের বাড়ি, সেই জন্য এই শব্দটা আসে। যাই হোক, যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচন, প্রদত্ত বচন মানে এখানে আশ্রয় বাক্যটা, এবং সেটা হচ্ছে আমাদের বিবর্তনীয়। আবর্তনে যেমন আবর্তনীয় এবং আবর্তিত, এখানে হচ্ছে বিবর্তনীয় আর সিদ্ধান্ত হচ্ছে বিবর্তিত। তাহলে প্রদত্ত বচনের গুণের পরিবর্তন হবে, অর্থাৎ সদর্থক বচন নঙর্থক হবে, নঙর্থক বচন সদর্থক হবে বিবর্তনের ক্ষেত্রে। প্রদত্ত বচনের গুণের পরিবর্তন করে এবং আশ্রয় বাক্যের বিধেয়র বিরুদ্ধ পদকে বিধেয় সিদ্ধান্তের বিধেয় হিসেবে, সিদ্ধান্তের কি লিখলাম, যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনের গুণের পরিবর্তন না করে এবং আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গ্রহণ করে একটি নতুন বচনে পরিণত হওয়াকে বিবর্তন বলে। ঠিক আছে, এবার উদাহরণ দিয়ে দিতে হবে। ধরো এই বচনেরই উদাহরণ দিচ্ছি। ধরো লিখলাম সকল কবি হয় লেখক। এবার কি বলা হয়েছে, এর গুণের পরিবর্তন হয়ে যাবে এবং বিধেয়র বিরুদ্ধ পদ আমার চলে আসবে সিদ্ধান্তের বিধেয় হিসেবে। অর্থাৎ কি হবে, কোন কবি, উদ্দেশ্যের তো কোনো পরিবর্তন হবে না, উদ্দেশ্য আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য সেটা সিদ্ধান্তের উদ্দেশ্যেই থাকবে, খালি বিধেয় যে আশ্রয় বাক্যে তার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে এবং গুণের পরিবর্তন কিন্তু হবেই। তাহলে গুণ পরিবর্তন করে দেওয়ার জন্য এখানে হচ্ছে নয়, সদর্থক হয়ে গেল নমর্থক, সকল কবি হয় লেখক, সুতরাং বিবর্তিত বচন হলো কোন কবি নয় অলেখক। কোন কবি নয় অলেখক অর্থের কিন্তু কোনো সেদিক থেকে যদি বলি, বস্তুগত অর্থ যদি দেখি, দেখো এখানে কোনো পরিবর্তন সেক্ষেত্রেও ঘটেনি। যাই হোক, সকল কবি হয় লেখক, সুতরাং কোন কবি নয় অলেখক। তাহলে এই যে আশ্রয় বাক্যের বিধেয়টা ছিল তার বিরুদ্ধ পদ, এই যে অলেখক, লেখক অলেখক, তাহলে বিধেয়র বিরুদ্ধ পদ হয়ে গেল সিদ্ধান্তের বিধেয়। কবি ছিল আশ্রয় বাক্যের উদ্দেশ্য, সেটাই সিদ্ধান্তের উদ্দেশ্যের জায়গায় রয়েছে, পরিবর্তন হয়নি।
পরিমাণেরও পরিবর্তন হয়নি, দুজনেই সামান্য, কিন্তু গুণ হয়ে গেছে পরিবর্তিত। সদর্থক আশ্রয় বাক্য থেকে আমরা চলে এসেছি নমর্থক আশ্রয় বাক্যে। সুতরাং কি কি নিয়ম রয়েছে বিবর্তনের বললে আমরা কি বলবো? বিবর্তনের নিয়ম হচ্ছে, প্রথমেই যেটা বলবো যে প্রদত্ত বচনের বা আশ্রয় বাক্যের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হবে না। প্রথম নিয়মেই বলবো, নিয়ম, বিবর্তনের নিয়ম, বিবর্তনের নিয়ম। প্রথমেই বলবো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। দুই, আশ্রয় বাক্যের বিধে ও বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তারপরের পয়েন্ট কি লিখবো? তিন নম্বর পয়েন্ট, আশ্রয় বাক্য বা বিবর্তনীয় এবং সিদ্ধান্ত বা বিবর্তিত গুণ, খুব ইম্পর্টেন্ট, গুণ পরিবর্তন হবে। আর 4 নম্বরে লিখব পরিমাণ পরিবর্তিত হবে না। এবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে গুণ পাল্টেছে, পরিমাণ বদলায়নি, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই আছে, বিধেয় বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে। এই হয়ে গেল। এবারে যেটা ছিল শেষের অংশটা, বিবর্তন কেন অমাধ্যম অনুমান। অবরোহ অনুমান তো বটে, কিন্তু কেন অমাধ্যম অনুমান? কারণ অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, আর বিবর্তন তো আমরা অমাধ্যম অনুমানেরই করছি। অর্থাৎ বিবর্তনের ক্ষেত্রেও আমরা দেখি যে একটি বিবর্তনীয় বচন বা আশ্রয় বাক্য থাকে, তার থেকে একটি আবর্তিত বচন বা সিদ্ধান্ত থাকে। এটাই হচ্ছে অমাধ্যম অনুমান আর বিবর্তনের মধ্যে মিল, বা এই কারণেই বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়। কারণ দুটি ক্ষেত্রে একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে, তাই জন্য বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়। এবার দেখো বেশ কয়েকটা প্রশ্ন আমি পরপর লিখব সাল অনুযায়ী। বস্তুগত বিবর্তন কাকে বলে? উদাহরণ,
একে প্রকৃত বিবর্তন বলা যায় কি? এই প্রশ্নটা এসেছে 2010-2011-তে। এই প্রশ্ন এসেছে 2010 আর 2011-তে। 18 সালে প্রশ্ন এসেছে আবর্তনের নিয়ম বর্ণনা করো, ও বচনের আবর্তন হয় না কেন, আর কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন হয়। তো 2018 কোশ্চেনের থেকে যেটা মিল এখানে রয়েছে সেটা হচ্ছে ও বচনের আবর্তন হয় না কেন। এটা হচ্ছে 2018 কোশ্চেনের একটা পার্ট, একটা কোশ্চেন 2018 এই অমাতা হনুমান থেকে এসছে, আবর্তন বিবর্তন থেকে এসছে, তার একটা পার্ট হচ্ছে এইটা, ও বচনের আবর্তন হয় না কেন। আর 2019-এ এসেছে যে প্রশ্ন, তার যে প্রথম অংশটা সেটা হচ্ছে নিষেধমূলক আবর্তনকে যথার্থ আবর্তন বলা যায় কি। 2019-এ আবার এটা এসেছে নিষেধমূলক আবর্তন কে যথার্থ বলা যায় কি। তোমরা বোর্ডে দেখো 2010-11-তে এসেছে বস্তুগত বিবর্তন কাকে বলে, ঠিক আছে, একে প্রকৃত বিবর্তন বলা যায় কি। এটা 2010-11-তে এসেছে। আর তার সাথে এসেছে, ও আসল কথাটাই আমি লিখতে ভুলে গেছি, ও বচনে আবর্তন বৈধ নয় কেন। এটা 2010 আর 11-র যে প্রশ্নটা লিখলাম তার শেষের পার্ট, এটা হচ্ছে শেষের অংশ। তাহলে 2010-11-তে এই প্রশ্ন যদি পাই ও বচনের আবর্তন বৈধ নয় কেন, আবার দেখো 2018-তে আমরা পাচ্ছি ও বচনের আবর্তন হয় না কেন, আবার দেখো 2019-এ আমরা পাচ্ছি নিষেধমূলক আবর্তনকে যথার্থ বলা যায় কি। এই যে তিনটে প্রশ্ন এই যে এসেছে, এদের উত্তরটা একই হবে। সেই উত্তরটা কি? ও বচন বলেনি, বলেছে নিষেধমূলক আবর্তনকে বৈধ বলা যায় কিনা। আসলে ও বচনের আবর্তনকেই আমরা নিষেধমূলক আবর্তন বলি। তাহলে ও বচনের আবর্তন বৈধ নয় কেন, ও বচনের আবর্তন হয় না কেন, এবং নিষেধমূলক আবর্তনকে যথার্থ বলা যায় কি, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর একইভাবে দিতে পারি যে ও বচনের আবর্তনকে নিষেধমূলক আবর্তন বলা হয়। ও বচনের আবর্তন বা
বৈধ আবর্তন করাই যায় না। কারণ তাহলে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়। ও বচনের আবর্তনকে নিষেধমূলক আবর্তন বলা হয়। ও বচনের আবর্তন বা বৈধ আবর্তন করাই যায় না, কারণ তাহলে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়। এবার উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা দেখাবো। যেমন যদি আবর্তন করা হয়, ও বচন নিলাম একটা, কোন কোন ফুল হয়, সরি ও বচন, কোন কোন ফুল নয় লাল, কোন কোন ফুল নয় লাল। যদি ও বচনের সরল আবর্তন করতে যাওয়া হয় তাহলে কি হবে? কোন 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 ফুল কোন কোন লাল বস্তু নয় ফুল। যদি আমরা ও বচনের সরল আবর্তন করি তাহলে কি হচ্ছে? কোন কোন ফুল নয় লাল, তাহলে কোন কোন লাল বস্তু নয় ফুল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে। কারণ কোন কোন ফুল বলা হয়েছে উদ্দেশ্য আশ্রয় বাক্যে অব্যাপক, কিন্তু সিদ্ধান্তে নয় ফুল হয়েছে, অর্থাৎ সিদ্ধান্তে এসে সে ব্যাপ্য হয়ে গেছে, অর্থাৎ ব্যাপ্যতার নিয়ম তাহলে লঙ্ঘিত হচ্ছে। যদি আমরা এই সরল আবর্তন করি, অর্থাৎ যদি তার পরিমাণের কোনো পরিবর্তন না করেই তাকে যদি আমরা আবর্তন করি, যদি সরল আবর্তন করি, তাহলে সেটা বৈধ হচ্ছে না। এটা হচ্ছে যদি সরল আবর্তন করি। এবার যদি ও বচনের অসরল আবর্তন করা হয় এ বচনের মতন করে, অসরল আবর্তন, সেখানে কি হবে? একই উদাহরণ নিচ্ছি, কোন কোন লাল বস্তু নয় ফুল। তাহলে ও থেকে আমরা যাওয়ার চেষ্টা করব, যেমন এ থেকে আমরা আইতে গেছিলাম, তাহলে ও থেকে আমরা ইতে যাওয়ার চেষ্টা করব, পরিমাণের পরিবর্তন হয়ে যাবে। আমরা করব কোন ফুল নয় লাল বস্তু। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিধেয় এসে কিন্তু ব্যাপ্য হয়ে গেল, কিন্তু সিদ্ধান্তে তা ব্যাপ্য হতে পারেনি। লাল বস্তু আশ্রয় বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য হয়নি, কারণ কোন কোন লাল বস্তু বলা হয়েছে, কিন্তু সিদ্ধান্তে এসে সে কিন্তু ব্যাপ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা পরিমাণের পরিবর্তন করে অসরল আবর্তন করে ও
বচনকে আবর্তিত করার চেষ্টা করি, ও থেকে তাকে ইতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেমন এ বচনের আমরা অসরল আবর্তন করে তাকে আইতে নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু ও বচনের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ সেক্ষেত্রেও ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাই যে ও বচনের সরল অর্থাৎ ও বচনের সরল বা অসরল কোনো আবর্তন হয় না। তাহলে ও বচনের কি ধরনের আবর্তন করা যায়? নিষেধমূলক, যেটা 2019-এ জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কিভাবে 2019-এর প্রশ্নটা শুরু করব? আমরা লিখব যে ও বচনের সরল বা অসরল কোনো আবর্তন করা যায় না। তাহলে ও বচনে যে আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত যাওয়া হয় সেটা সরল আবর্তনেও আমরা দেখি বৈধতার নিয়ম লঙ্ঘন হচ্ছে, অসরল আবর্তনেও বৈধতার নিয়ম লঙ্ঘন হচ্ছে। তাই এক ধরনের আবর্তনের কথা ও বচনে বলা হয়, আবর্তন বলা হয়, কিন্তু অনেকেই সেটাকে মানতে চান না বা স্বীকার করেন না। সেই নিষেধমূলক আবর্তনটা কি? নিষেধমূলক আবর্তন এক্ষেত্রে প্রদত্ত ও বচনটির পরিবর্তন করা হয়, পরিবর্তন করে বা বিধেয় এর বিরুদ্ধ পদকে বিধেয় করে, সিদ্ধান্তের বিধেয় করে প্রথমে তাকে আই বচনে নিয়ে আসা হয়। কি করা হয়? প্রথমে ও বচনটাকে আই বচনে নিয়ে আসা হয়, আর প্রদত্ত বচনের যেটা বিধেয় থাকে তার বিরুদ্ধ পদকে সেখানে আই বচনের উদ্দেশ্য আর অন্য বচনটি বিধেয় হিসেবে ব্যবহার করা হয়। সিদ্ধান্ত না লিখে লিখব পরিবর্তিত বচনের বিধেয় করে প্রথমে তাকে আই বচনে নিয়ে আসা হয়। যেমন কোন লাল বস্তু নয় ফুল। কোন লাল বস্তু নয় ফুল। একে কি করা হলো? প্রথমে এটাকে আমরা করব আই বচনে নিয়ে যাব। কোন লাল বস্তু হয়, ও থেকে সটা আইতে চলে গেলাম, হয় দিয়েছি, হয়, আর ফুলের বিরুদ্ধ পদ লিখব অফুল। এবার এই আই বচনের আবর্তন করব। কোন
বস্তু নয় ফুল, সেই ও বচন থেকে তাকে আমরা পরিবর্তিত করে নিয়ে যাব আই বচনে। আর ওই প্রদত্ত ও বচনের বিধেয়র বিরুদ্ধ পদকে সেই পরিবর্তিত আই বচনের বিরুদ্ধ পদ করব। ফুল হলো অফুল। এবার আই বচনের যেরকম আবর্তন হয় সেরকম সরাসরি আবর্তন করে দেব। কোন কোন বিধেয় উদ্দেশ্য স্থানে আসবে, অফুল হয়, গুণের পরিবর্তন হবে না, হয় লাল বস্তু। উদ্দেশ্য চলে গেছে বিধেয়র জায়গায়, বিধেয় চলে এসেছে উদ্দেশ্যের জায়গায়। আই বচনের সরল আবর্তন আই বচন। কিন্তু এটাকে কখনোই গ্রহণ করা হয় না, কারণ যদি সরাসরি দেখা হয় যে যদি মাঝখানের আই বচনটিকে আমরা গ্রহণ না করি, তাহলে ও বচনের আবর্তন করে যদি এইটা পাওয়া যায়, আমরা কি লিখতে পারি যে যদি এই নিষেধমূলক আবর্তনকে মেনে নেওয়া হয় না, কারণ এক্ষেত্রে যদি মাঝের এই আই বচনটাকে আমরা না ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত ও বচন কোন কোন লাল বস্তু নয় ফুল, তার যে আবর্তন সেটা হয়েছে কোন কোন অফুল হয় লাল বস্তু। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবর্তনের নিয়ম লঙ্ঘিত হচ্ছে, কারণ এখানে কোন কোন লাল বস্তু, এই যে উদ্দেশ্য, এটা বিধেয় লাল বস্তু হয়েছে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এর যে বিধেয় ফুল তার বিরুদ্ধ পদ এখানে উদ্দেশ্য হয়েছে অফুল, অর্থাৎ ফুল এবং অফুল এক নয়। কিন্তু আবর্তনের নিয়মে বলা হয়েছে উদ্দেশ্য আর সিদ্ধান্ত শুধু স্থান পরিবর্তন করবে সিদ্ধান্তে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় সিদ্ধান্তে গিয়ে খালি স্থান পরিবর্তন করবে, কিন্তু তাদের বিরুদ্ধ পদের কথা আবর্তনের নিয়মে বলা হয়নি। তাই ও বচনের নিষেধমূলক আবর্তন গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি লিখব? নিষেধমূলক আবর্তন কি গ্রহণযোগ্য? তাহলে লিখব নিষেধমূলক আবর্তন গ্রহণযোগ্য নয়, কারণ প্রথমত সরাসরি তা হচ্ছে না, মাঝখানে তাকে আবার আইতে নিয়ে যেতে হচ্ছে, সরাসরি তা হচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্যের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হচ্ছে। এটা অবৈধ। হলো? সেই সঙ্গে আবর্তনে গুণের পরিবর্তন হয় না, কিন্তু এক্ষেত্রে গুণের পরিবর্তন হচ্ছে। এটাও একটা যথেষ্ট নিয়মের লঙ্ঘন নিষেধমূলক আবর্তনে, কারণ গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা আবর্তনে হয় না। এই পয়েন্টটাও কিন্তু লিখতে হবে। এবারে তোমরা খাতায়, তখন আমি যখন লিখছি বোর্ডে, তোমরা তখন নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসছো, তোমরাও লিখছো। না হলে মনে করো আমি প্রথমে 2018-তে না 2010-11-তে বলেছিলাম বস্তুগত বিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, একে প্রকৃত বিবর্তন বলা যায় কি না। বস্তুগত বিবর্তন হচ্ছে যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের ভিত্তিতে বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে বচনটাকে বিবর্তিত করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলা হয়। এখানে কিছু বিপরীত শব্দকে ব্যবহার করে
প্রদত্ত বচনের যে অর্থ তার উপরে ভিত্তি করে, বাস্তব অভিজ্ঞতাকে ভিত্তি করে প্রদত্ত বচনটিকে পরিবর্তিত করা হয়, কি একেই বস্তুগত বিবর্তন বলে। অর্থাৎ প্রদত্ত বচনের আকারগত বিবর্তন হয় না, তার বস্তুগত বিবর্তন হয়, তাই এই বিবর্তনকে বস্তুগত বিবর্তন বলে। কে এই ধরনের বিবর্তনের কথা বলেছিল? বেইন বলেছিল এই ধরনের বিবর্তনের কথা, বস্তুগত বিবর্তনের কথা বলেছিল বেইন। বেইন বলেছিল এখানে প্রদত্ত বচনের আকারগত পরিবর্তন হয় না, তার বস্তুগত পরিবর্তন হয়, তাই একে বস্তুগত বিবর্তন বলা হচ্ছে। যেরকম গরম হয় আরামদায়ক, সুতরাং শীত হয় কষ্টদায়ক। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একে আমরা বিবর্তন বলতে পারি না, কারণ বিবর্তনের নিয়মে বলাই হয়েছে উদ্দেশ্যের কিন্তু কোনো পরিবর্তন সিদ্ধান্তে গিয়ে হবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গরম যে উদ্দেশ্য, সিদ্ধান্তে সে হয়েছে শীত। গরম আর শীত তো এক পদ নয়। আবার ওদিকে বিধেয় যে থাকবে আশ্রয় বাক্যে, বিবর্তনের নিয়মে বলা হয়েছে তার বিরুদ্ধ পদ, আরামদায়ক যে এখানে রয়েছে তার বিরুদ্ধ পদ তাহলে হবে সিদ্ধান্তের বিধেয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে আরামদায়কের বদলে লেখা হয়েছে কষ্টদায়ক। আরামদায়কের বিপরীত হতে পারে কষ্টদায়ক, কিন্তু বিরুদ্ধ নয়। অআরামদায়ক কিন্তু লেখা হয়নি। তাই বস্তুগত বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি বিবর্তনের যে নিয়ম সেগুলো মানা হচ্ছে না, সুতরাং একে বৈধ বলা যায় না। আর একটা প্রশ্ন আমি আলোচনা করতে চাই আজকের ভিডিওতে, সেটা হচ্ছে এ বচনের সরল আবর্তন সম্ভব কিনা। এ বচনের সরল আবর্তন সম্ভব হতে পারে যদি দুটি বচনের ব্যক্তার্থ সমান হয়, যদি দুটি বচন বিধেয় উদ্দেশ্যের সংজ্ঞা জ্ঞাপক হয়, যদি দুটি বিশিষ্ট পদ হয়, যদি দুটি সমার্থক শব্দ হয়, তাহলে এ বচনের সরল আবর্তন করা সম্ভব হয়। তাহলে আমাদের দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা এ বচনের সরল আবর্তন হতে পারে বলতে পারি। চারটে পয়েন্ট আমরা বলতে পারবো। যেমন যদি উদ্দেশ্য ও বিধেয়র ব্যক্তার্থ সমান হয়, যদি উদ্দেশ্য ও বিধেয়র ব্যক্তার্থ সমান হয়, যেমন ধরো আমি যদি বলি একটি সমবাহু সকল সমবাহু ত্রিভুজ হয় ত্রিভুজ যার প্রতিটি বাহু হয় সমান, সুতরাং সকল ত্রিভুজ যাদের প্রতিটি বাহু সমান হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে উদ্দেশ্য বিধেয়র ব্যক্তার্থ সমান ছিল, এখানে সরল আবর্তন এ বচনের করা গেল। পরের পয়েন্টে আমরা বলতে পারি যদি বিধেয় উদ্দেশ্যের সংজ্ঞা জ্ঞাপক হয়, অর্থাৎ বিধেয় যদি এমন হয় যে উদ্দেশ্যটাকে কি, উদ্দেশ্যের অর্থকে ব্যক্ত করছে, উদ্দেশ্যের সংজ্ঞা দিচ্ছে, তাহলে কিন্তু এ বচনে সরল আবর্তন হবে। যেমন সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, তাহলে এই এ বচনের আমি সরল আবর্তন করতে পারি। সুতরাং সকল বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় মানুষ। এই কোশ্চেনটা কিন্তু আসেও অনেক সময়। সুতরাং এক্ষেত্রে যেহেতু উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের সংজ্ঞাকে দিল, মানুষের সংজ্ঞাই হলো যে মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব, তাই যেহেতু বিধেয় উদ্দেশ্যের সংজ্ঞা দিচ্ছে, তাই এখানে কিন্তু এ বচনের সরল আবর্তন সম্ভব। আবার যদি উদ্দেশ্য বিধেয় সমার্থক শব্দ হয়, যেমন সকল জীব হয় প্রাণী, সুতরাং সকল প্রাণী হয় জীব, এখানে উদ্দেশ্য বিধেয় জীব আর প্রাণী তো একই সমার্থক শব্দ, তাই এখানে এ বচনের সরল আবর্তন হলো। আর যদি উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট পদ হয়,
যদি উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট পদ হয়। যেমন ধরো আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর হন গীতাঞ্জলির রচয়িতা, সুতরাং গীতাঞ্জলির রচয়িতা হন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যেহেতু উদ্দেশ্য বিধেয় দুটো বিশিষ্ট পদ, সেই কারণে কিন্তু এদের সরলাবর্তন করা সম্ভব হলো। আর এই ভিডিওটা শেষ করার আগে আমি একটা বিষয় একটু বলে দেব, সেটা হচ্ছে তোমরা যখন কোশ্চেনগুলো এই আবর্তন বিবর্তন নিয়ে লিখবে, দেখবে এরকম ধরনের থাকে যে নিম্নোক্ত বাক্যগুলির আবর্তন করো ও বিবর্তন করো। তখন কি মানে দাঁড়াচ্ছে বলো তো? যে বাক্য দিয়েছে তাকে বচনে নিয়ে গিয়ে তাকে আবর্তন করে একবার দেখাতে হবে, বিবর্তন করে একবার দেখাতে হবে। আর যদি বলে যে নিম্নলিখিত বাক্যগুলির আবর্তনের বিবর্তন করো, তখন কিন্তু প্রথমে তাকে আবর্তন করে নিলে সেই আবর্তনটার অর্থাৎ আবর্তিতটার বিবর্তন করতে হবে। ঠিক আছে? যেমন দেখো আমি উদাহরণে লাস্ট বলে দিই, 2018 সালে এসেছিল যে নিম্নোক্ত বাক্যগুলির আবর্তন করো ও বিবর্তন করো। যেমন সাদা বাঘ আছে, ঠিক আছে, বলছে সাদা বাঘ আছে। এই যে বাক্যটা, এর আবর্তন করো ও বিবর্তন করো। প্রথমে তাহলে আমরা কি লিখব, যে প্রথমে বাক্য থেকে বচনে যাব, সাদা বাঘ আছে অর্থাৎ আই বচন হবে। দেখো যদি বলে যে সৈনিকেরা অবশ্যই, যেটা 18তে এসছে, সৈনিকেরা অবশ্যই দেশপ্রেমিক, এর বলেছে আবর্তন, বাক্যগুলির আবর্তন ও বিবর্তন করো। তাহলে প্রথমে আমি বচনে নিয়ে যাই, সেটা হচ্ছে সকল সৈনিক হয় দেশপ্রেমিক। এই হয়ে গেল আমার বচন। এবার আমাকে বলেছে আবর্তন করতে, বিবর্তন করতে। তাহলে এ বচন, একে প্রথমে আমি আবর্তন করছি, আবর্তন করে কি করব, অসরল আবর্তন হবে, আই বচন। কোন কোন দেশপ্রেমিক হয় সৈনিক। তারপর বলেছে বিবর্তন করো প্রদত্ত বচনকে। সুতরাং আবার এই এ বচনকেই আমাকে বিবর্তন করতে হবে। আবার আমি লিখব এ বচন, এ সকল সৈনিক হয় দেশপ্রেমিক। এবার এর বিবর্তন আমি করব, কারণ আমায় বলেছে আবর্তন করো এবং বিবর্তন করো, সেই জন্য। এবার আমি বিবর্তন করে দেখাচ্ছি। কি বচন হবে, কোন সৈনিক নয়, বিধেয়ের বিরুদ্ধ পদ অদেশপ্রেমিক। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে 19-এ কি বলেছে, 2019-এ বলেছে বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। অর্থাৎ একবার বিবর্তন একবার আবর্তন না, বিবর্তিত করে নেবে, নিয়ে বিবর্তনের আবর্তন। এই জন্য আমি বলছি মানেটা বুঝে কাজটা করতে হবে, না হলে সঠিক করে এলে কিন্তু প্রশ্ন ভুল বোঝার জন্য ভুল হয়ে গেল, নম্বর পেলে না। তাহলে 2019-এ কি বলছে, বিবর্তনের আবর্তন করো। যেমন ধরো উদাহরণ দিয়েছিল 2019-এ, পি কেবল এস হতে পারে। তাহলে আদর্শ আকার কি করব, এ সকল পি হয় এস। তাহলে একে আমি কি করব, প্রথমে বিবর্তন করতে বলেছে, তাহলে বিবর্তন করে আমি ই বচন পাই, কোন পি নয় বিরুদ্ধ পদ অএস। আর বলেছে বিবর্তনের আবর্তন করো, সুতরাং আমি এই ই বচনের আবর্তন করব। অর্থাৎ ই বচনের আবর্তন ই হবে কোন অএস নয় পি। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। যাই হোক, আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার তাড়াতাড়ি আসার চেষ্টা করব।